মিরপুরে এক রাতে ৬ স্থানে ডাকাতি, আতঙ্কে ব্যবসায়ীরা। আজ আত্মপ্রকাশ হচ্ছে বৈষম্য বিরোধীদের নতুন ছাত্র সংগঠন। বাজেয়াপ্ত হতে বাঁচতে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের টাকা বিনিয়োগ হচ্ছে বড় বড় কোম্পানিতে। দিল্লিতে গৃহবন্দী শেখ হাসিনা, জানা গেল চাঞ্চল্যকর তথ্য। চলন্ত বাসে ডাকাতি, শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার ৪। ঝিনাইদহে চরমপন্থী নেতাসহ ৩ জনকে গুলি করে হত্যা। মিরপুরে এক রাতে ৬ স্থানে ডাকাতি, আতঙ্কে ব্যবসায়ীরা। রাজধানী মিরপুর ১০ নম্বর এ ব্লকের ২০ নম্বর লাইনে একদল সংঘবদ্ধ ডাকাত এক রাতে ৬টি দোকান ও বাসায় হানা দিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে ভোররাত ৪টা ২০ একটি প্রাইভেট কার থেকে ৩ ব্যক্তি নেমে মামুনি স্টোর নামের একটি মুদি দোকানে তালা কেটে ডাকাতি করে। তালা কেটে দোকানে মালপত্র ও নগদ টাকা লুট করে তারা চলে যায়। পরে আবার ফিরে এসে শাটার খুলে ক্যাশ বাক্স ও মূল্যবান সামগ্রী নিয়ে গাড়িতে তুলে নেয়। একই কৌশলে পাশে ৩টি দোকান ও ২টি বাসায় ডাকাতি চালায় চক্রটি। মামুনি স্টোরের মালিক আরমান হোসেন বলেন, সকালে এসে দেখি শাটার লাগানো কিন্তু তালা ভাঙ্গা, ক্যাশ বাক্স ও মালামাল উধাও। পাঞ্জাবির দোকানের মালিক আরিফুল ইসলাম ও সালমান বিরিয়ানি হাউজের মালিক রুবেল মিয়াও একই অভিযোগ করেছেন। একই কৌশলে কাছাকাছি ৩টি দোকানে ডাকাতি করেছে একই চক্র। ভোর ৫টা পর্যন্ত চলে চক্রের অভিযান। এছাড়াও ওই এলাকায় আরও ২টি বাসায় একই সময় ডাকাতির ঘটনা ঘটেছে। আরেক দোকানি রুবেল মিয়া বলেন, দোকানে ডাকাতির ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি, পুলিশ এসে আলামত সংগ্রহ করেছে। তিনি আরো বলেন, ২৮ বছর ধরে এই ঠিকানায় দোকান করছি, এই ধরনের দুর্ধর্ষ ঘটনা কখনো ঘটেনি। নগদ টাকা সহ ১.৫ লাখ টাকার মালপত্র নিয়ে গেছে। দোকানের সামনের একটি ভবনের দোতলায় আমার বাসা। রাত ১২টার দিকে দোকান বন্ধ করে গিয়েছিলাম। যে কায়দায় দোকানে চুরি করেছে তা অবিশ্বাস্য। আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। জড়িতরা শনাক্ত হোক, প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করুক। সিসিটিভি ফুটেজে দেখা গেছে চক্রে ৩ জন সদস্য, একজনের পায়ে কেটস, পরনে সবুজ স্যুট। একজন প্রথমে আশপাশে তাকাচ্ছিলেন, এরপর অন্য ২ সঙ্গী দোকানে ঢুকে একে একে সব মালামাল বের করে নিয়ে আসেন। এ সময় তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। এদিকে আজ আত্মপ্রকাশ হচ্ছে বৈষম্য বিরোধীদের নতুন ছাত্র সংগঠন। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী আন্দোলন থেকে নতুন একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে আত্মপ্রকাশ করবে নতুন এই ছাত্র সংগঠনটি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন এই ছাত্র সংগঠন। এটি স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট স্লোগানকে ধারণ করে গঠিত হবে। জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থী সহ যারা একটি নির্দিষ্ট মতাদর্শ অনুসরণ করেন, বিশেষত জুলাই অভ্যুত্থানের নেতৃস্থানীয় ও দূরদর্শী রাজনীতি গড়ে তুলতে আগ্রহী, তারাই মূলত এই ছাত্র সংগঠনের উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়াও এটি লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হবে না। নতুন যে রাজনৈতিক দল গঠনের কথা হচ্ছে তার সঙ্গে এই ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক থাকবে না। আত্মপ্রকাশ করতে যা নতুন ছাত্র সংগঠনের সাংগঠনিক কাঠামো কেমন হবে তা জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, আমরা যে নতুন ছাত্র সংগঠন নিয়ে আসছি তাতে প্রাথমিকভাবে আমরা আহ্বায়ক কমিটি গঠন করতে যাচ্ছি। এক্ষেত্রে সর্বোচ্চ পদের কম হবে আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র এবং সংগঠক। এই ক্ষেত্রে আহ্বায়কের সঙ্গে যুগ্ম আহ্বায়ক প্যানেল এবং সদস্য সচিবের সঙ্গে যুগ্ম সদস্য সচিব প্যানেল থাকবে। বাজেয়াপ্ত হতে বাঁচতে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের টাকা বিনিয়োগ হচ্ছে বড় বড় কোম্পানিগুলোতে। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া কিংবা আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের নামে ও বেনামে হাজার হাজার কোটি টাকা দেশে বড় বড় কোম্পানিগুলোতে জমা রাখা হচ্ছে, যার মাধ্যমে তারা নিজেদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করছেন। এসব কোম্পানিগুলো এখন বিপুল বিনিয়োগ পেয়ে সুবিধা পাচ্ছে এবং পোয়াবার অবস্থায় রয়েছে। সরকারের পট পরিবর্তনের পর নেতারা যেভাবে পেরেছেন তেমনিভাবে নিজেদের নগদ অর্থ কিংবা মূল্যবান সম্পদ দেশের বাইরে সরিয়ে নিয়েছেন। অনেকেই এই অল্প সময়ে অর্থ সরাতে পারেননি, কারণ তারা নিজেদের এবং পরিবারের নিরাপত্তার কথা ভাবতে ব্যস্ত ছিলেন। এবার এসব নেতাদের পাশে দাঁড়িয়েছে বড় বড় কোম্পানিগুলো, কারণ যখন বড় গ্রুপ অফ কোম্পানির অ্যাকাউন্টে টাকা জমা থাকে বা তাদের জিম্মায় সম্পদ রাখা হয়, তখন প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধা আসে না। তাই বিনিয়োগের নামেই হোক বা টাকার নিরাপত্তার জন্য অর্থ কোম্পানিগুলোতে সরিয়ে রাখার চেষ্টা চলছে, যাতে নেতারা হাত ছেড়ে বাঁচতে পারেন। গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের অধীনে বড় বড় কোম্পানিগুলো সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে এবং সম্পদের পাহাড় তৈরি করেছে। এখন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যদের টাকা নিরাপদে রাখতে সহযোগিতা করার জন্য এসব কোম্পানিগুলো এগিয়ে এসেছে। বিদেশে পলাতক নেতারা দেশে ফিরে না আসলে কিংবা বড় ধরনের সাজার আওতায় পড়লে তখন এসব কোম্পানি লাভবান হবে। এই কারণে এসব কোম্পানিগুলোর অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে। এছাড়া নতুন ব্যবসা চালু করা কোম্পানি থেকে শুরু করে ভারত ও আশেপাশের দেশগুলোতে ব্যবসায়ী বাজার সৃষ্টি করা কোম্পানিগুলোর নামও রয়েছে, যারা এসব নেতাদের কালো টাকা বিনিয়োগের ব্যবস্থা করেছে। দিল্লিতে গৃহবন্দী শেখ হাসিনা,
ছাত্র জনতার প্রবল জনরোষের মুখে ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ফেরার সব পথ বন্ধ। কথিত নিরাপত্তার চাদর ভেদ করে অনুমতি সাপেক্ষে তার বসবাস। সব খোয়া গেছে, হারিয়েছেন সবকিছু। দাবি তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার। গঙ্গার পারে তারা যাকে আশ্রয় দিয়েছেন তারাও সন্দিহান, তিনি অনাহত, কেউ তার অপেক্ষায় নেই। এমনকি এতদিন যারা তার কথায় উঠবোস করেছেন, ফায়দা লুটে গড়েছেন কারি কারি টাকার পাহাড়, তারাও মুখ ফিরিয়ে নিয়েছেন। শেখ হাসিনা বলতে যারা একসময় জ্ঞান হারাতেন, তাকে সন্তুষ্ট করতে যারা থাকতেন উন্মুখ, তারাও এখন তাকে এড়িয়ে চলছেন। যারা একসময় শেখ হাসিনার ধারে কাছেও ঘেঁষতে পারতেন না, পাত্তা পেতেন না, দলের অন্দর কিংবা বাহিরে, এখন তাদের লাইভে এসে নানা কথাবার্তা বলতে হচ্ছে। হুমকির ফুলকি উড়িয়ে পাত্তা পাওয়ার চেষ্টা করতে হচ্ছে। উল্টো সেসব হুমকি নিয়ে তৈরি হচ্ছে মিমস। শেখ হাসিনা ভারতে কিভাবে আছেন, কোথায় আছেন তা নিয়ে দিল্লি বারবারই চুপ নীতির অবস্থান নিয়েছে। দিল্লির এই চুপ থাকায় মানুষ প্রশ্ন তুলছেন, শেখ হাসিনা কি দিল্লিতে গৃহবন্দী? এবার ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, শেখ হাসিনা আবারও ফিরে আসতে মরিয়া। তিনি ফিরবেন আর প্রতিপক্ষকে ধরবেন, প্রতিপক্ষকে শুলে চড়াবেন, উন্নয়ন করবেন, মেট্রো রেলে চড়বেন, পদ্মা সেতুতে গিয়ে গায়ে হাওয়া মাখবেন। তবে শেখ হাসিনা ফিরবেন সেই খবরে অনেকে আবার আশাবাদী। তারা চান হাসিনা আবার ফিরুক, ফিরে এসে বিচারের মুখোমুখি হোক। প্রায় 2000 হত্যা, শত শত মানুষ আহত, আয়নাঘর কাণ্ডের মতো বহু অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। বাংলাদেশ সরকারের প্রস্তুত আগেই শেখ হাসিনাকে ফেরত আনতে প্রয়োজনীয় সব নথিপত্র দিল্লিতে পাঠানো হয়েছে। বারবার তাগাদা হচ্ছে দিল্লিকে। শেখ হাসিনাও আসতে চাইছেন, তবে দিল্লি কেন তাকে দেশে পাঠাচ্ছেন না? জটিলতা কোথায়? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। শফিকুল আলম বলেন, কিছুদিন আগে জাতিসংঘের মানবাধিকার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে স্পষ্ট শেখ হাসিনা কি ধরনের অপরাধ করেছেন। তাকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে। এটা বড় ধরনের অপরাধ। জাতিসংঘ ও কিছু কিছু মানবাধিকার কমিশনের প্রতিবেদনের পর অনেক চাপ তৈরি হচ্ছে। এই চাপে একটা নমুনা হলো ইন্ডিয়া টুডের জরিপ। সেখানে দেখা গেছে সেখানকার 55% মানুষ চান শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে। কিছু অংশ চাচ্ছেন তাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দিতে। মাত্র 16 থেকে 17% মানুষ চান শেখ হাসিনাকে ভারতে রাখতে। এদিকে চলন্ত বাসে ডাকাতি, শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার 4। ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারী শ্লীলতাহানির ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাকু, দেশীয় অস্ত্র, মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়। শনিবার সকালে মির্জাপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গতকাল শুক্রবার ওই বাসের ভুক্তভোগী যাত্রী ও নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাসিন্দা ওমর আলী বাদী হয়ে অজ্ঞাতনামা 8 থেকে 9 জনকে আসামি করে মামলা করেন। ঝিনাইদহে চরমপন্থী নেতাসহ 3 জনকে গুলি করে হত্যা। ঝিনাইদহে এক চরমপন্থী নেতাসহ 3 জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত 9:30টার দিকে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকায় শেষখালের পাশে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন হরিণাকুণ্ড উপজেলার আহাতনগর গ্রামের মৃত রাহাস উদ্দিনের ছেলে চরমপন্থী নেতা হানিফ ও তার শ্যালক, শ্রীরামপুর গ্রামের লিটন। বাকি একজনের নাম পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। স্থানীয়রা জানান, রাত 9:30টার দিকে অনেকগুলো গুলির শব্দ শুনতে পাই। সে সময় আমরা শঙ্কার মধ্যে থাকি। এর প্রায় 1.5 ঘন্টা পর পুলিশ আসে সেখানে। পরে আমরা বের হয়ে গিয়ে দেখি 3 জনের লাশ পড়ে আছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমরা 3টি লাশ পেয়েছি। নিহতদের মাথায় ও বুকে গুলি করে হত্যা করা হয়েছে। 2 জনের পরিচয় পাওয়া গেছে। বাকি একজনের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। তিনি আরো বলেন, ঘটনাস্থলে 2টি পালসার মোটরসাইকেল, একটি ম্যাগাজিন ও গুলি পাওয়া গেছে।